আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদের সংবাদ আয়োজন নিয়ে বার্তাপক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। টি-20তে আফগানিস্তানকে হারিয়ে 1 ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল বাংলাদেশ। টাইগারদের টানা চতুর্থ টি-20 সিরিজ জয়। হামাস শান্তি পরিকল্পনায় রাজি হওয়ায় গাজায় ইসরায়েলকে হামলা থামাতে বললেন ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার আশা। ভাষা সংগ্রামী রবীন্দ্র বিশেষজ্ঞ আহমেদ রফিকের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন আজ সকাল 11টায় মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সবুজের সাজাই বাংলাদেশ স্লোগানে কামিল মাদ্রাসায় প্রকৃতি ও জীবন ঢাকা জেলা ক্লাবের বৃক্ষায়ন। টেকসই অগ্রযাত্রা নিশ্চিতের উদ্যোগ। এবং মাছের উৎপাদন বাড়াতে চীনের সাংহাই ওশান ইউনিভার্সিটির IPRS গবেষণা। মাছ চাষকে বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক করতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরামর্শ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। প্রিয় দর্শক, এখনকার সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের OTT প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা প্রস্তাবে হামাসের আংশিক রাজি হওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে গাজায় হামলা বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ডোনাল্ড ট্রাম্প হামাসকে তার প্রস্তাব মেনে নেয়ার সময়সীমা বেঁধে দেন। তিনি বলেন, রোববার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা 6টার মধ্যে প্রস্তাব মেনে নিতে হবে, নয়তো হামাসকে নরকের যন্ত্রণা ভোগ করতে হবে। এর কয়েক ঘন্টা পর হামাস এক বিবৃতিতে আংশিকভাবে প্রস্তাব মেনে নেয়ার ঘোষণা দেয়। বিবৃতিতে বলা হয়, জীবিত ও মৃত সব জীবকে মুক্তি দিতে রাজি আছে হামাস। প্রস্তাবের কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত নিয়ে আরও আলোচনার দাবি জানিয়েছে তারা। হামাসের এই ঘোষণার পর ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে লিখেছেন, হামাস স্থায়ী শান্তির জন্য প্রস্তুত। ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে হবে, যাতে জীবীদের নিরাপদে এবং দ্রুত মুক্ত করা যায়। এদিকে ইসরায়েলের হাতে আটক গাজামুখী ত্রাণবাহী জাহাজের বহর গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার মানবাধিকার কর্মীরা আমরণ অনশন শুরু করেছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগমন উপলক্ষে VIP গেটে নেতাকর্মীরা ভিড় করেন। বিএনপি মহাসচিব বের হয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি জানান, বিশ্ববাসীর কাছে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য প্রদর্শনের উদ্দেশ্যে সরকার প্রধান 3টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সাথে নিয়ে গিয়েছিলেন। সরকারের উদ্দেশ্য সফল হয়েছে। প্রদর্শন করবার জন্য প্রধান কয়েকটি দলকে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন। সেদিক থেকে এটা অবশ্যই একটা সফল হয়েছে। ওখানে জাতিসংঘের ওই প্রধান অধিবেশন ছাড়া পাশাপাশি যে সভাগুলো হয়েছে, বিশেষ করে আপনার যারা বিদেশে বাস করছেন, প্রবাসী আছেন, তাদের সাথে সমস্ত বিষয়গুলোই আমি মনে করি যে বাংলাদেশের জন্য অত্যন্ত ভালো হয়েছে। অ্যাজ এ হোল গণতন্ত্রের জন্য ভালো হয়েছে। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন ও বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এর ফলে প্রবাসীরা কনসুলেট থেকেই সরাসরি NID সংক্রান্ত প্রয়োজনীয় সেবা পাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। বিশেষ অতিথি ছিলেন নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট কনসাল জেনারেল মোহাম্মদ মোজাব্বেল হক। যে কেন্দ্রের না, যেই কনস্টিটিউয়েন্সির ভোটার ওই জায়গার যে পছন্দের যে তালিকা সহ আপনাদের কাছে এবং প্রতীক সহ চলে আসবে, আপনারা ভোট দিতে পারবেন। আমরা চাইবো যে আপনি একটা নির্দিষ্ট সময়ের ভিতরে, মাত্র 72 ঘন্টার ভিতরে
ভাষা সংগ্রামী প্রাবন্ধিক এবং রবীন্দ্র বিশেষজ্ঞ আহমেদ রফিকের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল 11টায় তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। তিনি তার মরদেহ ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল মেডিকেল কলেজকে দান করে গেছেন। বৃহস্পতিবার রাতে রাজধানীর বারডেম হাসপাতালে আহমেদ রফিক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল 96 বছর। 1929 সালের 12 সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেয়া আহমেদ রফিক শতাধিক গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন। পেয়েছেন 21 পদক, বাংলা একাডেমি পুরস্কার সহ বহু সম্মাননা। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, শোক জানিয়েছে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী, শোকাহত চ্যানেল আই পরিবার। আহমেদ রফিকের সাথে নিবিড় সম্পর্ক ছিল চ্যানেল আইয়ের। স্পাহানি, বাংলাবিদ সহ চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠান আয়োজনে আর উদ্যোগে যুক্ত ছিলেন গুণী এই মানুষটি। রবীন্দ্র মেলায় তাঁকে আজীবন সম্মাননা প্রদান করে চ্যানেল আই। দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষার্থীর পেছনে সর্বোচ্চ ব্যয় হয় বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় সর্বোচ্চ ব্যয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। 2023 সালের জরিপে আগের বছরের তুলনায় শিক্ষার্থী প্রতি মাথা পিছু ব্যয় কমেছে 20 বিশ্ববিদ্যালয়ে, বেড়েছে 25টিতে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। 2023 সালে দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতি সবচেয়ে বেশি 5,23,536 টাকা ব্যয় করেছে। শিক্ষার্থী প্রতি 4,65,000 টাকা ব্যয় করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী প্রতি ব্যয় হয়েছে 3,84,000 টাকা। এবছর প্রকাশিত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের 2023 সালের প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়েছে। প্রতিবেদন বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর প্রতি মাথাপিছু ব্যয় 2,52,241, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2,12,343, বুয়েটে 2,84,131 টাকা। সবচেয়ে পিছিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। শিক্ষকরা বলছেন, মাথাপিছু ব্যয় না বাড়ালে শিক্ষা কার্যক্রম ঠিকঠাক এগোবে না। গবেষণায় মাথা পিছু ব্যয় বাড়াতে হবে, প্লাস হচ্ছে আমরা যাকে যেখানে পড়াই না কেন সে যাতে স্কিল হয়ে ওঠে, দক্ষ হয়ে ওঠে। শিক্ষকরা মনে করেন ব্যয় বৃদ্ধির ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের চেয়ে রাষ্ট্রীয় সিদ্ধান্ত বেশি জরুরি। পুরো যদি বাজেট না বাড়ানো যায় শিক্ষার্থীদের জন্য, শিক্ষকদের জন্য, অবকাঠামোর জন্য, তাছাড়া আসলে যে স্বপ্ন আমরা দেখছি যে আমরা মিডল ইনকাম কান্ট্রি থেকে ডেভেলপ কান্ট্রি হব, সেই স্বপ্ন কিন্তু অধরা থেকে যাবে। প্রতিবেদনে 4টি মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের তথ্য উল্লেখ করা হয়নি। একটি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ব্যয়, শিক্ষকদের বেতন, বিভিন্ন ধরনের অনুদান, গবেষণা বরাদ্দ, এমনকি শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীদের যে পেনশনে যা ব্যয় হবে, এই সব কিছু মিলে যে মোট ব্যয়, সেটির সঙ্গে মোট শিক্ষার্থীদের ভাগ দিয়ে যে খরচটি দাঁড়ায় বা যে অঙ্কটি পাওয়া যায়, সেটি হচ্ছে শিক্ষার্থীদের প্রতি মাথাপিছু ব্যয়। শিক্ষা নিয়ে যারা কাজ করছেন তারা বলছেন, আন্তর্জাতিক মানের শিক্ষা এবং গবেষণার জন্য প্রয়োজন হচ্ছে রাষ্ট্রীয়ভাবে এবং সরকারিভাবে আরও বেশি বিনিয়োগ করা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে সারা দেশের ধারাবাহিকতায় এবার রাজধানীর কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষায়ন করেছে প্রকৃতি ও জীবন ঢাকা জেলা ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর প্রতিষ্ঠান বাংলালিংককে সাথে নিয়ে বিতরণ করা হয়েছে বিভিন্ন প্রজাতির দেশীয় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা। জাতীয় টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে এমন উদ্যোগের সাধুবাদ পরিবেশবিদদের। মোশাহিদ রানীর রিপোর্ট। অপরিকল্পিত নগরায়ন ও বেপরোয়া দখল দূষণে বিপন্ন ঢাকার পরিবেশ প্রতিবেশ। পরিস্থিতি উন্নয়নে সারা দেশের পাশাপাশি রাজধানীর মোহাম্মদপুরের কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসায় সবুজ অভিযাত্রা। বাংলালিংককে সঙ্গে নিয়ে প্রকৃতি ও জীবন ঢাকা জেলা ক্লাবের বৃক্ষায়ন ও বিতরণ। রোজকার রুটিনের বিপরীতে কোমলমতিরা পরিচিত হলো বিভিন্ন দেশীয় বৃক্ষের সাথে। বৃক্ষ যত কম হবে আমাদের তাপমাত্রা তত বেড়ে যাবে, কিন্তু যদি বৃক্ষের পরিমাণ বেশি থাকে আমাদের দেশটি শীতল থাকবে। আমি একটা কদল গাছ খেয়েছি, আমি অনেক খুশি। এখন আমি এটা বাসায় গিয়ে রোপণ করব এবং এটাকে পরিচর্যা করব। আমি শিউলি ফুল এবং কাঁঠালের 2টি গাছ পেয়েছি। বাসায় গিয়ে রোপণ করব এবং যত্ন করব। গাছে আমাদের ফুল ফল দরকার, গাছ আমাদের অক্সিজেন দেয়। যে যেখানেই যখনই
আমরা এই বৃক্ষরোপণ করব, তো পরিবেশ সুন্দর হবে। আজকে যে কার্যক্রম আমরা দেখলাম সুন্দর একটি কার্যক্রম, এটা আরও বেগবান হোক এই আশা করছি। এমন আয়োজন সচেতনতার বার্তা দেবে উল্লেখ করে শিশুদের যথাযথ পরিবেশ শিক্ষায় গুরুত্বারোপ করেন সুধীজনরা। আমরাও এই বৃক্ষরোপণ করে পরিবেশকে শান্ত করব, পরিবেশকে সুন্দর রাখব, আমরা সুস্থ থাকব। আমরা কোনো দিকে গাছ ছিঁড়ে ফেলবো না, কেটে ফেলবো না, আমরা গাছ রোপণ করব, যত্ন করব। বৃক্ষ কর্তন করে ফেলার কারণে আমাদের এখন দেখো অতিরিক্ত গরম হচ্ছে, জলোচ্ছ্বাস হচ্ছে। আমরা যদি বৃক্ষরোপণ করি আমরা ফল পাবো, আমরা অক্সিজেন পাবো, আমরা বিভিন্ন উপকার পাবো, বাংলাদেশকে সুন্দরভাবে গড়তে পারবো। ঢাকা শহরের পরিবেশ ভীষণভাবে দূষিত হচ্ছে, তো এখানে অবশ্যই প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাদের জন্য আমাদের এটা বিশেষ করে দরকার। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা ও ক্রমবর্ধমান তাপমাত্রা প্রশমনে ব্যাপক সবুজায়নের তাগিদ বিশেষজ্ঞদের। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। সারা বিশ্বে ইনপন্ড রেসওয়ে সিস্টেম বা IPRS এ মাছ চাষ বাড়ছে। এ পদ্ধতি নিয়ে চলছে নানামুখী গবেষণাও। চীনের সুজুতে সাংহাই ওশান ইউনিভার্সিটি ও সুজু জিনসিং কোম্পানি যৌথভাবে গবেষণার জন্য স্থাপন করেছে সর্বাধুনিক IPRS। তারা বলছেন গুণগত মান বজায় রেখে অধিক মাছ উৎপাদনে IPRS হতে পারে টেকসই পদ্ধতি। বিস্তারিত শাইখ সিরাজের রিপোর্টে। চীনের সুজুর এই এলাকাটি মূলত কৃষি প্রধান। এখানেই ইনপন্ড রেসওয়ে সিস্টেম বা IPRS এ মাছ চাষ এবং RAS বা রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেমে পোনা উৎপাদনের বিশাল প্রকল্প চালু করছে চীনের সাংহাই ওশান ইউনিভার্সিটি এবং সুজু জিনসিং কোম্পানি। IPRS স্থাপনায় দক্ষ ফেরদৌস মুরাদ জানালেন এই উদ্যোগটির বিশেষত্ব নিয়ে। IPRS একটা নির্দিষ্ট রেশিও আছে যেটা উবান ইউনিভার্সিটি ফিক্স করে দিয়েছিল। ওই পরিমাণ পানির ভলিউম হতে দেখা যায় পুকুরটা অনেক বড় লেগে যায়। পুরো 100%-এর 97.5% হলো জলাশয় লাগে, 2.5% IPRS লাগে। সেই হিসাবে এখানে যে 5টা সেল করেছে সেটার জন্য তাদের 3 হেক্টর জমি লাগার কথা ছিল, তারা এটাকে কমিয়ে প্রায় 1.5 হেক্টর জমিতে আনছে। কম জায়গায় বেশি মাছ উৎপাদনে পদ্ধতিগত বেশ কিছু পরিবর্তন এনেছেন তারা। এই প্রকল্পে 4টি বিশেষ দিককে গুরুত্ব দেওয়া হচ্ছে: বর্জ্য সংগ্রহ, ওয়াটার গ্লাসের মাধ্যমে পানিকে বিশুদ্ধ রাখা, ক্লিনার মাছের সহায়তায় বর্জ্য শোধন এবং অ্যান্টিব্যাকটেরিয়াল সুরক্ষার ব্যবস্থাপনা। ভালো মানের পোনা উৎপাদনের জন্য রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম বা RAS প্রযুক্তির বিশাল হ্যাচারি তৈরি করেছে এই প্রতিষ্ঠানটি। এখানে 48টি ড্রাম আছে। তৈরি হচ্ছে ভালো মানের পোনা উৎপাদনের জন্য রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম। পোনার মান ভালো না হলে কোনোভাবে ভালো মাছ উৎপাদন সম্ভব নয়। ভালো মানের পোনা মানেই লাভ বেশি। বাংলাদেশে মাছ চাষকে বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক করতে হলে আধুনিক প্রযুক্তির ব্যবহার জরুরি। পরিমাণের সাথে গুণগত মানের প্রশ্নে প্রযুক্তির কোনো বিকল্প নেই। তাই বিশ্বব্যাপী প্রতিনিয়তই চলছে পরীক্ষা নিরীক্ষা, যাতে ভালো মানের সব কিছুর একটা উন্নতি সাধন করা যায়, টেকসই উন্নয়ন সাধন করতে। এর জন্যে IPRS এবং রাসওয়ে অ্যাকুয়াকালচার সিস্টেম দুটির অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে প্রযুক্তিগত, যা আস্তে আস্তে বিশ্বের মাছ শিল্পে একটা বড় ভূমিকা রাখবে। চীনের সাংহাই থেকে শাইখ সিরাজ, চ্যানেল। প্রতিবেদন দেখবেন আজ রাত 9টার সংবাদের পর হৃদয় মাটিও মানুষ অনুষ্ঠানে। সময় হলো কিছুক্ষণে বিরতি নেবার, আর বিরতির পরে আরো জানিয়ে ফিরছি। বিরতির পরে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ক্ষমতাসীনদের বিশেষ সুবিধা বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে সাধারণ মানুষ। চলমান আন্দোলনে ওই অঞ্চলের টানা 4র্থ দিনের মতো অচল অবস্থা বিরাজ করছে। গত কয়েকদিনে বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে 15 জন নিহত হয়েছে। তাদের মধ্যে 3 জন পুলিশ কর্মকর্তাও আছে। গত 28শে সেপ্টেম্বর থেকে ওই অঞ্চলে মুঠোফোন ও ইন্টারনেট সেবা বন্ধ রেখেছে সরকার। নিটল টাটা কৃষি সংবাদ।
নীলফামারীর জল ঢাকায় বিনা 17 জাতের ধানে চিটা ও ধান কালো হওয়ায় বিপাকে পড়েছেন কৃষক। অভিযোগ, একটি বেসরকারি প্রতিষ্ঠানের বীজ আবাদ করায় এই বিপর্যয়। সংশ্লিষ্টরা বলছেন, কৃষকের ক্ষতি কাটিয়ে তুলতে সব ধরনের সহযোগিতা দেয়া হবে। দেখবেন প্রকৃতি সংবাদ। অব্যবস্থাপনা আর উদাসীনতায় বাগেরহাটে পর্যটন কেন্দ্রগুলোর বেহাল দশা। উপকূলীয় জেলায় বিশ্ব ঐতিহ্যের স্থানসহ নানা প্রাকৃতিক এবং প্রাচীন নিদর্শন দেখতে প্রতি বছর গড়ে 10 লক্ষাধিক দেশি বিদেশি দর্শনার্থীর আগমন ঘটে। তবে ভঙ্গুর অবকাঠামো, প্রচার প্রচারণার অভাবসহ নানা সীমাবদ্ধতায় জেলার পর্যটন শিল্পে ঘটেনি কাঙ্ক্ষিত বিকাশ। জানাবো খেলার খবর। দ্বিতীয় টি-20তে আফগানিস্তানকে হারিয়ে 1 ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল বাংলাদেশ। টাইগারদের টানা 4র্থ টি-20 সিরিজ জয়। হামাস শান্তি পরিকল্পনায় রাজি হওয়ায় গাজায় ইসরায়েলকে হামলা থামাতে বললেন ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার আশা। ভাষা সংগ্রামী রবীন্দ্র বিশেষজ্ঞ আহমেদ রফিকের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন আজ সকাল 11টায় মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে কামিল মাদ্রাসায় প্রকৃতি ও জীবন ঢাকা জেলা ক্লাবের বৃক্ষায়ন, টেকসই অগ্রযাত্রা নিশ্চিতের উদ্যোগ। এবং মাছের উৎপাদন বাড়াতে চীনের সাংহাই ওশান ইউনিভার্সিটির IPRS গবেষণা, মাছ চাষকে বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক করতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরামর্শ। প্রিয় দর্শক, এর সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিমের সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।